কিছুদিন আগে আমাদের সবার প্রিয় যে টেনিস প্লেয়ার রজার ফেদেরার উনি ডার্টমাউথে একটা কনভোকেশন স্পিচ দিয়েছেন। আমি এখন পর্যন্ত যতগুলো কনভোকেশন স্পিচ শুনেছি তার মধ্যে এটাকে আমি অন্যতম সেরাদের কাতারে রাখতে চাই। এই স্পিচে মেইনলি উনি ওনার যে টেনিস ক্যারিয়ার সেখান থেকে 3টা লাইফ লেসন আমাদের সাথে শেয়ার করেছেন। আজকের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। লেটস স্টার্ট উইথ দ্য সেকেন্ড লেসন, যেটা আমার আসলে সবচেয়ে ফেভারিট। সো সেকেন্ড লেসনটা ছিল ইটস অনলি আ পয়েন্ট। আপনারা সবাই জানেন যে টেনিস খেলাটা আসলে পয়েন্টের খেলা। আপনি সার্ভ করবেন, একটা পয়েন্টের জন্য লড়বেন, সেই পয়েন্ট আপনি যখন অ্যাকুমুলেট করতে করতে একটা পর্যায়ে আপনি সেট জিতবেন এবং সেট থেকে পরবর্তীতে আপনি ম্যাচ জিতবেন। সো রজার ফেদারার উনি ওনার লাইফের স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন। উনি ওনার লাইফে যতগুলো কম্পিটিটিভ ম্যাচ খেলেছেন তার 80%ই উনি জিতেছেন, হুইচ ইজ কোয়াইট হাই, এবং এই জন্যই হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, রাইট? হি ইজ টপ প্লেয়ার। কিন্তু উনি বলছেন যদি আপনি ওনার পয়েন্ট বাই পয়েন্ট উইন পার্সেন্টেজ দেখেন, মাত্র 54% পয়েন্ট উনি উইন করেছেন। 54 খুব লো। আপনি চিন্তা করেন যে কোনো জিনিস যখন 50-50 চান্স, অর্থাৎ 50 চান্স আপনার উইন, 50 চান্স লুজ থাকে, সেটাকে আমরা র্যান্ডম একটা ইভেন্ট হিসেবে চিন্তা করি, অনেকটা কয়েন টসের মতো, যে কে জিতবে কে হারবে। সেই 50 থেকে উনি জাস্ট 54 কিছু দূর আগিয়েছেন, এবং এতেই ওনার কাছে ধারে ওই সময় কেউ দাঁড়াতে পারেনি। এবং ওইখানে উনি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করছিলেন যে আমরা অনেক সময় ভাবি যে যারা সফল তারা মনে হয় লাইফের অধিকাংশ ক্ষেত্রেই জিতে আসে। ব্যাপারটা এমন নয়, বরং যারা সফল তাদের লাইফেরও আসলে অলমোস্ট 50%ই ব্যর্থতা। কিন্তু তারা ব্যর্থতার পরেও লেগে থাকার কারণে, চেষ্টা করার কারণে, বাকিগুলোতে সফলতা পাওয়ার কারণে তারা আলটিমেটলি গ্রেটেস্ট হতে পারেন। এবং এই জায়গায় এখন আমি একটু আমার পার্সোনাল ফিলোসফিতে ফেরত আসি। অনেক দিন ধরে আমি একটা জিনিস ভাবছিলাম যে আমাদের লাইফে উইন এবং ফেলিয়ার এই দুটোর কি একটা কোনো অপটিমাম রেশিও বা পার্সেন্টেজ হতে পারে কি না। এবং ফর এক্সাম্পল আমি যদি আমার নিজের কথা বলি, যে আমি যে কাজ করছি, আমি যে গ্র্যান্ট লিখছি, যে রিসার্চ লিখছি, এটার যদি 80% ক্ষেত্রে আমি সফল হই, অবভিয়াসলি সবাই বলবেন বাহ বাহ খুবই ভালো। বাট আমার কাছে যেটা মনে হয়, আমি যদি বেশি সফল হই তার মানে এটা আরেকটা জিনিস ইন্ডিকেট করে যে আই এম নট এইমিং হাই এনাফ। কারণ আপনি যত হাইতে আপনার ট্রাই করবেন তত আপনার ফেলিওরের রেট বাড়তে থাকবে। সো আই ওয়াজ থিঙ্কিং যে আমাদের সবার লাইফেই মনে হয় একটা ফেলিওরের রেট সেট করা দরকার। এবং আমরা অনেক সময় চিন্তা করি যে ফেলিওর রেট শুড বি মিনিমাম, আমাদেরকে ছোটোবেলা থেকে সেভাবেই বড় করা হয়, আমাদের সোসাইটিতে ফেলিওরটাকে খুব খারাপভাবে দেখা হয়। বাট নাও আই এম থিঙ্কিং যে না, ইন মাই লাইফ আই নিড মোর অ্যান্ড মোর ফেলিয়ার সো দ্যাট আমার ফেলিওরের পার্সেন্টেজটা বাড়তে থাকে, হুইচ উইল ইন্ডিকেট যে আই এম এইমিং হাই, আই এম ট্রাইং হাই এনাফ। এবং অবভিয়াসলি আপনি যখন অনেক হাই উঁচুতে টার্গেট করবেন তখন অনেক শর্টই আপনার মিস হবে। বাট যেটা হবে, কথার কথা, আমার লাইফে যদি আমি আমার সাকসেস রেট কমিয়ে, ফর এক্সাম্পল যে আমি একটা বছরে যত কিছুর জন্য ট্রাই করব তার আমি যদি 30% সফলতা পাই, কিন্তু যদি আমি ওই যে উঁচুতে টার্গেট করি এবং তার 30% সফলতা পাই, দ্যাট উইল গিভ মি আ লট অফ রিটার্ন। সো ওই 30%-এর রিটার্ন উড বি মাচ হায়ার দেন আমি যদি স্মল, ওই যে যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে লো হ্যাঙ্গিং ফ্রুট, যে নিচে ঝুলে থাকে আপনি সেখান থেকে পিক করে নিচ্ছেন, আমি যদি শুধু লো হ্যাঙ্গিং ফ্রুটের জন্য আপনার ট্রাই করি এবং সেগুলো অ্যাচিভ করি 80%-এ, তাহলে আমি আসলে আই উইল মিস দ্য বিগ প্রাইস, বিগ পিকচার। এবং এই জায়গাটা আমাদের একটু চিন্তা করা দরকার। লাইফে চিন্তা করেন যেই ফিল্ডে আছেন, যেই ফিল্ডের আপনি উদাহরণ দেখতে চান, সেখানে যারা সফল হয়েছেন তাদের পেছনে বিশাল একটা ব্যর্থতার ইতিহাস আছে, বিকজ দে ওয়ার এইমিং রিয়েলি হাই। আপনি যখন হাই ট্রাই করবেন তখন অবভিয়াসলি আপনার ফেলিওর রেট বাড়তে থাকবে। সো দ্যাট ওয়াজ মাই ওন ফিলোসফি। এখন ব্যাক টু রজার ফেদারারের যে আপনার স্পিচ, সেখানে এই মানে ইটস অনলি এ পয়েন্ট, এটা বলার সময় আরেকটা কথা বলেছেন যে এই যে পয়েন্টের খেলা, যখন আপনি একটা পয়েন্টের জন্য লড়ছেন, আপনার জীবন মরণ এটার উপরে নির্ভর করছে, এমনভাবে খেলবেন পুরো দুনিয়া ভুলে যাবেন যে এটাই খেলা, এটাই করতে হবে। হাওয়েভার সেই পয়েন্ট আপনি হয়তো জিতেছেন অথবা হেরেছেন, সাথে সাথে ভুলে যান, গো ফর দ্য নেক্সট ওয়ান। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের অনেকেই আমরা যখন কোনো কিছু চেষ্টা করি এবং সেখানে ব্যর্থ হই, ব্যর্থ হওয়ার পরে সেটা এই পেছনের ব্যর্থতার যে গ্লানি, সেটা নিয়ে ভুগতে ভুগতে, সেটা নিয়ে চিন্তা করতে করতে আমরা কিন্তু ভবিষ্যতের কাজের জন্য পিছিয়ে পড়ি। সো এইটা করা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে লাইফে আপনি একটা জিনিস ট্রাই করেছেন, সেখানে সফলতা আসেনি,
ফরগেট অ্যাবাউট ইট, ট্রাই ফর দ্য নেক্সট ওয়ান ওই যে আবার 100% ডেডিকেশন, জীবন মরণ লাগিয়ে আপনি সেখানে ট্রাই করবেন। আর যদি আপনি সেখানে জিতেন তাহলে তো খুবই ভালো, বাট স্টিল সেম ইন্টেন্সিটি বা ইভেন হায়ার ইন্টেন্সিটিতে পরেরটার জন্য ট্রাই করবেন। সো আপনার উইন যেন আপনাকে আবার স্লো না করে দেয় যে আমি তো অনেক জিতে গেছি, সো এবার আমি একটু রিল্যাক্স করতে পারি। বাট সেই ক্ষেত্রে যেটা ওই যে আমাদের আপনার খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো হয়ে যাবে যে পজ দেওয়া যাবে না। সো ইট ওয়াজ হিজ অ্যানাদার পয়েন্ট। সো এটা ছিল টোটাল এই যে ইটস অনলি আ পয়েন্ট এই লাইফ লেসনের অংশ। এখন উনি প্রথম যেটা বলেছেন, ওনার প্রথম যে লাইফ লেসন ছিল সেটা ছিল এফোর্টলেস ইজ আ মিথ। এফোর্টলেস মানে আপনারা যদি রজার ফেদেরারের খেলা দেখে থাকেন, যত কমেন্টেটর তাকে বিভিন্ন সময় প্রেস করেছে এবং সব আমরা নিজেরাও যখন ম্যাচ দেখেছি, উনি এত সুন্দর করে এত কী বলবো ন্যাচারালি খেলেন, জাস্ট লাইক মেসি, যে অনেক এফোর্টলেস মনে হয়, যে মানে মনে হচ্ছে যে উনি আসলে এফোর্ট দিতে হয় না ওনাকে, জাস্ট ন্যাচারালি এইভাবে এত সুন্দর খেলা হয়ে যাচ্ছে। সো উনি যেটা বলতে চাচ্ছেন ইটস আ মিথ। যদিও এটা ওনাকে প্রেস করা হচ্ছে, বাট উনি থিঙ্ক করতেন যে ইট ওয়াজ ডিমিনিশিং হিজ এফোর্ট। কারণ এই যে যেই জিনিসটা আপনার আমার সামনে উনি এফোর্টলেসলি খেলছেন, সেটার জন্য ওনার পেছনের যে হার্ডওয়ার্ক, যত পরিশ্রম, যত কষ্ট, যত ফ্রাস্ট্রেশন, যত অ্যাঙ্গার যা কিছু ছিল, সেগুলো কিন্তু এই এফোর্টলেস কমেন্টের মধ্যে আসছে না। সো এফোর্টলেস অনেকটা আমরা আমাদের কনটেক্সটে যেটা বলি যে, অনেক ক্ষেত্রে অন্যান্য কনটেক্সটে যেটা বলি যে ট্যালেন্ট, হ্যাঁ, যে আমরা শুধু ট্যালেন্টটাকে হাইলাইট করি যে ও তো ভালো করবেই কারণ ও তো অনেক বেশি ট্যালেন্টেড। বাট আমরা সেই ট্যালেন্টের পেছনে মোড়কে যে আপনার তার যে হার্ডওয়ার্কটা রয়েছে, তার যে পরিশ্রম, তার যে বেদনা, কষ্ট, এই জিনিসগুলো আমরা দেখি না। এবং এই জায়গায় উনি পয়েন্ট মেক করার চেষ্টা করেছেন যে আপনার চোখের সামনে যতজনকে আপনি ট্যালেন্টেড দেখবেন, এফোর্টলেসলি তারা কাজ করছে দেখবেন, ইটস অল মিথ, কারণ তার পেছনে তাদের একটা বিশাল পরিশ্রম এবং স্ট্রাগলের হিস্ট্রি আছে। আর থার্ড যে পয়েন্ট উনি মেক করেছেন সেটা হচ্ছে লাইফ ইজ বিগার দ্যান দ্য কোর্ট। জানেন যে টেনিস একটা কোর্টে খেলা হয়, এবং অনেক সময় আপনি যখন আপনার পুরো জীবনের ধ্যান জ্ঞান সেই কোর্টে দিয়ে দিবেন, ইউ উইল লুজ ফোকাস অ্যাবাউট দ্য আদার থিংস ইন লাইফ। আপনার ফ্যামিলি, আপনার ট্রাভেল, আপনার লাইফের অন্যান্য যে এনজয়মেন্ট, মানুষের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, এই জিনিসটা অনেকে আমরা ভুলে যাই। সো যাদেরকে আমরা বলি যে মানে মারাত্মক ক্যারিয়ারিস্ট, যে আপনি ক্যারিয়ারের জন্য আপনি বাকি সব কিছু বিসর্জন দিয়েছেন। সো ওই জায়গায় উনি বলার চেষ্টা করছিলেন যে না, আপনি যতই সফল হন, যতই প্রফেশনালি খেলেন, যতই টপে থাকেন, ইউ নিড টু থিঙ্ক লাইফ অ্যাজ আ হোল, যে আপনার লাইফে সব কিছুরই প্রয়োজন, ফ্যামিলি থেকে শুরু করে, ট্রাভেল থেকে শুরু করে, আপনার মানুষের জন্য করা সব কিছুর প্রয়োজন। এবং এটাও আমাদের সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমরা যারা পড়াশোনা করছি, আমরা ক্যারিয়ার, আমি নিজের জীবনেও দেখেছি এমন অনেক ক্যারিয়ারিস্ট মানুষকে, এমন অনেক আতেল স্টুডেন্টদেরকে যারা ওই পড়াশোনা বা ক্যারিয়ারের বাইরে বাকি সব গণ্ডিতে তারা মোটামুটি তালাবদ্ধ, তারা সেখানে চিন্তা করছে না। এবং আমি অলওয়েজ এটার এগেনস্টে, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের জীবন একটাই, রাইট? এই এক জীবনে আপনাকে সব কিছুই করতে হবে, এক জীবনে আপনাকে রিসার্চও করতে হবে, এক জীবনে আপনাকে ক্যারিয়ারও করতে হবে, আপনার পরিবারের সাথে সময় কাটানো লাগবে, আপনি যদি এনজয় করতে চান সেটাও করতে হবে। সো এই যে আল্লাহ আমাদেরকে জীবনটা দিয়েছেন, সেই জীবনে যদি আপনি প্রপার ইউটিলাইজেশন চান, অবভিয়াসলি ইউ উইল হ্যাভ ইউর নর্থ স্টার, যে আপনি একটা বড় কিছু অ্যাচিভ করতে চান, গিভ ম্যাক্সিমাম এফোর্ট টু দ্যাট। বাট লাইফের অন্যান্য কিছু ভুলে গেলে চলবে না। অন্য যেই লাইফ স্কিলগুলো রয়েছে, অন্য যে হবিগুলো আছে, অন্য যে রিলেশনশিপগুলো আছে, সেগুলোকেও নার্চার করার প্রয়োজন। অ্যান্ড দ্যাটস হাউ ইউর লাইফ বিকাম হোলসাম। রজার ফেদারের ভাষ্যমতে লাইফ ইজ বিগার দ্যান দ্য কোর্ট, একইভাবে লাইফ ইজ বিগার দ্যান দ্য জব, লাইফ ইজ বিগার দ্যান দ্য বিজনেস, লাইফ ইজ বিগার দ্যান দ্য রিসার্চ। শেষ করার আগে খুব মজার একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আমি রজার ফেদারারের ফ্যান ছিলাম না, আই ওয়াজ নাদালস ফ্যান, এবং রিসেন্ট টাইমে আমি জকোভিচকে খুব ফলো করছি। বাট যেটা হচ্ছে কি, যে এই তিনজনকে আমি অন্যরকম মারাত্মক লেভেলের রেসপেক্ট করি। সো যদিও আমি টিপিক্যাল ভাষায় যে রজার ফেদারারের ফ্যান না, বাট তারপরও তাকে আমি অলওয়েজ রেসপেক্ট করি তার, এবং এই স্পিচটা শোনার পরে তার প্রতি আমার রেসপেক্ট আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। সো আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।